বিমূর্তয়ে রাত্রি আমার মৌনতার সুতোয় বাঁধা একটি রঙিন চাদর। অসাধারণ একটি গান। অন্ধকার কোন শীতের রাতে একলা পথে হাঁটতে হাঁটতে এই গানটা যখন আপনি শুনবেন, কনকনে বাতাস যখন আস্তে করে স্পর্শ করবে আপনার গা, অদ্ভুত এক শিহরণ জেগে উঠবে মনে। স্টুডিওর ঘড়িতে এখন সময় এক্স্যাক্টলি 12:08। আজ শনিবার। এই মুহূর্তে শুরু হয়ে গেছে আমাদের স্যাটারডে স্পেশাল সেগমেন্ট, দ্য হরর সেগমেন্ট, দ্য আনবিলিভেবল ট্রুথ। দি স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমাদের বাস্তবতার চোখেও অকল্পনীয় মনে হয়। আর এমনই কিছু ঘটনা নিয়ে আমাদের এই সেগমেন্টটি সাজানো। জীবনের এমন কিছু মুহূর্তের কথা যা হয়তো সাধারণ মস্তিষ্ক বা সাধারণ চিত্ত কখনো সহজভাবে নিতে পারবে না। আজকের যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, সেই ঘটনাটি পাঠিয়েছে আমাদের বন্ধু হাফিজুর রহমান, পিতা মোহাম্মদ আবু জাফর মাতব্বর, গ্রাম রামচন্দ্রপুর, ফরিদপুর জেলা থেকে। রানী নামের একটি মেয়ে, পোরাদিয়া গ্রামে যার জন্ম। বিবাহ হয় পাশের বাড়ির সত্তরের সাথে। হঠাৎ একদিন তার বাম চোখে প্রচন্ড জ্বালাপোড়া করে। সবার ধারণা চোখে দূষিত বাতাস লেগেছে। তাকে ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই ফকির ঝাড়ফুঁক দিয়ে পানি পড়া দেয়, তাতে কোনোই ফল হয় না। ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে। এরপর স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হওয়া হয়। ডাক্তার যে ওষুধ দেয় তাতেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত রানীকে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সে ডাক্তারের চোখ পরীক্ষা করে দেখে বলে, অনেক দেরি করে ফেলেছেন, ওর বাম চোখ পুরোই নষ্ট হয়ে গেছে, তারপরও অপারেশন করতে হবে, তা না হলে অন্য চোখটিও সংক্রমিত হতে পারে। ডাক্তারের সঙ্গে অপারেশনের কথা চূড়ান্ত হয়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে রানীর বোনের জামাই রানীকে সব ঘটনা খুলে বলেন। কথাগুলো শুনে রানী প্রচন্ড ভয় পেয়ে যায়। অপারেশন করার সময় হয়তো সে মারা যাবে এটা ভেবে খুব কান্নাকাটি শুরু করে দেয়, এবং এক পর্যায়ে তাকে আর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কি আর করা, বাধ্য হয়ে সবাই তাকে গ্রামে নিয়ে আসে। রাতে চোখের যন্ত্রণায় রানী ঘুমোতে পারত না। রানীদের বাড়ির পাশেই একটি নদী আছে। প্রত্যাহ ভোরে রানী নদীর তীরে এসে এদিক সেদিক তাকিয়ে উদাস মনে বসে থাকত। একদিন ভোরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। রানী নদীর তীরে বসে আছে, চোখে জ্বালা যন্ত্রণা করছে, অঝোর ধারায় অশ্রু ঝরছে সে চোখ দিয়ে। মনে মনে সে বলছে, হায় আল্লাহ, আমার চোখের যন্ত্রণা আর সইতে পারছি না, হয় আমার চোখের যন্ত্রণা দূর করে দাও, না হয় আমার মৃত্যু দাও।
রানী তার বাম দিকে তাকিয়ে এই কথাগুলি ভাবছিল। হঠাৎ করে সে যখন ডানে তাকায়, দেখে একটা পাগল দাঁড়িয়ে আছে, প্রায় বিবস্ত্র, ময়লা সারা গায়ে, চুল সব জট পাকিয়ে আছে। পাগলটি কোন দিক থেকে আসলো, কিভাবে আসলো, কিছুই রানী বুঝতে পারে না। এক সময় পাগলের দিকে ভালো করে চোখ পড়ে রানীর। পাগল রানীকে বলে, ওই পাগলি, এই ভোরবেলা নদীর পারে কি করিস? রানী আনমনা হয়ে বলে, চোখে অনেক জ্বালা যন্ত্রণা করে, ভোরের বাতাস চোখে লাগলে একটু ভালো লাগে, তাই এখানে বসে থাকি। পাগল তার ডান হাতটা রানীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, পাতাগুলি নে, রস তোর বাম চোখে টিপে দিলেই ঠিক হয়ে যাবে। পাগলের কথায় রানীর খুব একটা বিশ্বাস হয় না, তবু সে আনমনা হয়ে পাতাগুলি নিয়ে নেয়। এরপর পাগল যেন রানীকে কি বলতে চাইছিল, কিন্তু রানী না শুনেই বাড়ি চলে আসে। পাটাপুতা দিয়ে পাতাগুলো ভালো করে ছেঁচে রস বের করে 2 ফোঁটা রস বাম চোখে দিতেই অদ্ভুত এক কাণ্ড ঘটে। শীতল হয়ে যায় তার চোখ, কোনো জ্বালা যন্ত্রণা নেই, কোথায় যেন পালিয়ে গেছে সবকিছু। রানী খুবই আশ্চর্য হয়, ওখান থেকেই দৌড়ে নদীর তীরে এসে দেখে, কোথায় পাগল? সেখানে কোথাও কেউ নেই। পুরো গ্রাম খোঁজাখুঁজি করেও কেউ আর পাগলের সন্ধান মিলে না। এক এক করে রানীর 2টি মেয়ে হয়, একটি ছেলে হয়। ছোট মেয়ের বয়স আনুমানিক 6 মাস। তখন ঘটে অন্য আরেক ঘটনা। রানীর স্বামী গ্রামে গঞ্জে চুড়ি ফিতা বিক্রি করত, আর তাদের বাড়িতে ছিল মস্ত বড় এক তেঁতুল গাছ। ঘটনার শুরু এখান থেকেই। রানীদের বাড়ির সেই তেঁতুল গাছ কত বছরের পুরনো তা কেউ জানত না। আর সেই তেঁতুল গাছে থাকতো এক সাদা বুড়ির বেশধারী কিছু একটা। তাকে কেউই দেখতে পেত না, একমাত্র সত্তরের মায়ের চোখে সে দেখা দিত। মাঝে মধ্যে গভীর রাতে সত্তরের মা ঘর থেকে বাইরে বের হয়ে তেঁতুল গাছের দিকে তাকালে সে দেখত বিশাল এক বুড়ি, ধবধবে সাদা কাপড় পরে তেঁতুল গাছের 2 ডালে 2 পা দিয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো ঝুলে আছে পা পর্যন্ত, বাতাসে সেগুলো উঠছে। রানীর শাশুড়ির বুকে প্রচন্ড সাহস ছিল, সে একটুও ভয় পেত না। তেঁতুল গাছে ছিল ওই বুড়ির বসবাস, তবে এই বাড়ির কোনো ক্ষতি সে কখনো করত না। একসময় সত্তরের মা ও তার ছোট ভাই নান্নু মিলে তেঁতুল গাছটি অন্যজনের কাছে বিক্রি করে দিল। তারা বায়নার টাকা হাতে নিল। তখন সত্তরের মা সত্তর আর নান্নুকে ডেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে গাছটা যেন বিক্রি না করা হয়, এতে তাদের সমস্যা হবে। তিনি বলে বায়নার টাকা ফেরত দিয়ে দে, কিন্তু সত্তর আর নান্নু তার মায়ের কথায় কর্ণপাত করল না। সেদিন ওই তেঁতুল গাছ কাটা হবে তার আগের রাতে স্বপ্নে দেখে রানীর শাশুড়ি সেই বুড়িকে। স্বপ্নের মধ্যে বুড়ি ওদের মায়ের কাছে এসে বলে, তুই তোর ছেলেদের তেঁতুল গাছটা কাটতে নিষেধ কর, তা না হলে মহা বিপদ হবে, মহা বিপদ। সকালবেলা কুড়াল করাত নিয়ে লোকজন গাছ কাটার জন্য হাজির হলো। তার মা 2 ছেলেকে অনেক বুঝানেও কোনো কাজই হলো না।
উপায় না দেখে এসে সব ঘটনা খুলে বলে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সত্যি সত্যি তেঁতুল গাছটাকে কেটে নিয়ে যাওয়া হয়, আর সেইখানে থাকার ঘর তৈরি করে নান্নু। এরপর থেকে শুরু হয় সব অদ্ভুত অদ্ভুত ঘটনা। বাড়ির সবাই ঘুমিয়ে থাকে। চত্বরের মা অন্ধকার রাতে ঘর থেকে বাইরে বের হয়ে কেবল উঠোনে পা দিয়েছে, এমন সময় সাদা বুড়ি তার সামনে হাজির। উঠানে শাঁসা করে বাতাস বইছে, বুড়ির আগে গম গম করছে। এত বড় মুখ হা করেছে যে সেই মুখে একটা মানুষ অনায়াসে চলে যেতে পারে। হাত দুটি এত বড় লম্বা ছিল যে সে হাত দিয়ে সে আকাশও ছুঁয়ে ফেলতে পারে। বুড়িটি শূন্যের উপর ভাসছিল। বুড়ি বলল, তোর ছেলেদের বলেছিলাম গাছটা কাটতে না, আমি এখন কোথায় থাকবো? কথা বলতে বলতে সাদা বুড়ি সামনের দিকে এগিয়ে আসতে থাকে। তার যে অবস্থা তা দেখে ছত্তরের মা ভয় পেয়ে যায়। সে এক দৌড়ে ঘরে চলে আসে। এ রাতে আর বাইরে বের হলো না, রাতে ঘুমোতেও পারল না। এরপর থেকে আরম্ভ হতে লাগলো একটার পর একটা অদ্ভুত ঘটনা। রাত যখন অনেক গভীর হতো, হঠাৎ করে শোনা যেত কে যেন জোরে জোরে টিউবওয়েল চাপছে, কে যেন কলসিতে পানি ভরছে। ঘর থেকে যদি কেউ বলতো কে পানি নেয়, তখন আর কোনো শব্দ শোনা যেত না। কোনো এক রাতে নান্নুর ঘরের চালের উপর ঢপ 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 করে বিশাল বিশাল ঢিল পড়তে লাগলো। নান্নু চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। বাইরে বের হয়ে দেখলো ঢিলের চিহ্ন নেই। সত্তরের সবচেয়ে সুন্দর মেয়েটি ছিল তার ছোট মেয়েটি, যার বয়স হয়েছিল মাত্র 6 মাস। এরপর এক রাতের ঘটনা। চুরি ফিতা নিয়ে ফেরি করতে গেছে সত্তর। সেদিন আর বাড়ি আসেনি, অনেক দূর গিয়েছিল। পথে রাত হয়ে যাওয়ার কারণে আর বাড়িতে ফিরতে পারেনি। সত্তরের স্ত্রী রানী তার ছেলে মেয়ে নিয়ে রাতে চৌকিতে শুয়ে আছে। ঘরের মধ্যে হারিকেন জ্বলছে, সবাই ঘরে ঘুমে অচেতন। এই সময় রানীর ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখে সমস্ত এলাকা ফকফকা সাদা। রানী ভাবলো সকাল হয়ে গেছে। শোয়া থেকে উঠেই বাইরে বের হয়ে দেখলো কেউ ঘুম থেকেই ওঠেনি। রানী চিন্তা করলো টয়লেট থেকে এসে সবাইকে ডাকা যাবে। টিউবওয়েল থেকে পানি নিয়ে সবেমাত্র টয়লেটে বসেছে, এমন সময় চারদিক ঘোর অন্ধকার হয়ে আসে। রানী ভয়ে কেঁপে উঠল। এই সকাল, এই অন্ধকার, ভয়ে সে ঠিক মতো টয়লেটও হলো না। তাড়াতাড়ি ওখান থেকে উঠে এসে যখনই সে ঘরের দরজার সামনে দাঁড়ালো, তখনই দেখলো কে যেন ঘর থেকে দৌড়ে বের হয়ে গেল। নিঃশ্বাস বন্ধ করে দৌড় দিয়ে ঘরে প্রবেশ করলো রানী। ঘরে গিয়ে দেখে হারিকেন নেভানো। রানী তার বড় মেয়ে কৈতরীকে ডাকলো, কৈতরী, ও কৈতরী। কৈতরীর ঘুম ভেঙে যায়। রানী আবার বলে, হারিকেন নিবলো কিভাবে? লাইট কোথায়? বাতি জ্বালতো। কৈতরী বালিশের নিচ থেকে লাইটার বের করে বাতি জ্বালালো। তখন তার চোখ ঘুম ভাঙেনি। বাতি জ্বালাতেই রানী চিৎকার করে ওঠে, হতভম্ব হয়ে যায়। খাটের কোথাও রানীর ছোট বোনের দেখা নাই। এদিক সেদিক তাকিয়ে এসে তার ছোট মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে উচ্চ স্বরে চিৎকার করতে থাকে। বুকের মধ্যে তার ধরফর করে ওঠে। রানী চিৎকার দিয়ে বাইরে বের হতে লাগলো।
কোথায় কে আছে ও আমার ময়নাকে পাচ্ছি না। আয়াল্লায় কি হলো, ময়নাকে কে নিল? রানীর চিৎকারে পাড়ার লোকজনের ঘুম ভেঙে যায়। সে পাগলের মতো করছে। রানী কাঁদতে কাঁদতে ঘটনা বলে সবাইকে। সবার ধারণা নিশ্চয়ই চুরি হয়েছে। তখন ঘড়ির দিকে তাকিয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। রাত তখন 3টা বাজে। এটা ছিল বৃষ্টির মৌসুম। বৃষ্টির পানিতে সব তখন টয়টম্বুর। বাচ্চাটাকে কোথাও না পেয়ে রানী শাশুড়ি বলল, তোমরা সবাই আশেপাশের পানিতে নেমে দেখো। নিজের বাড়ির পাশেই এ গর্তে সে গর্তে সবাই খুঁজতে থাকে। এক সময় রানীর শাশুড়ি দেখতে পেল একটি গর্তে উপুর হয়ে ভাসছে নিষ্পাপ শিশুটি। দ্রুত সেখানে গিয়ে চত্বরের মেয়েকে পানির উপরে উঠে আনা হলো। ততক্ষণে মারা গেছে মেয়েটা। ঘটনা এখানেই শেষ নয়, আরো আছে। কিছুদিন পর চত্বরের মা আবার স্বপ্ন দেখলো সেই সাদা বুড়িকে। তার মনে আজ কোনো রাগ নেই, দাঁত বের করে শুধু হি হি করে হাসছে। চত্বরের মা তাকে জিজ্ঞেস করে, এই ডাইনি বুড়ি, তুই আমার সামনে হাসছিস কেন? হাসতে হাসতে বলে, বুঝতে পারছিস না কেন হাসি? আমাকে তোরা ভালো করে থাকতে দিসনি, তোদের আমি কি করে থাকতে দেই? আমার গাছটা তোরা কেটে দিয়েছিস, একটা একটা করে তোদের সবাইকে মেরে ফেল বলে হাহা করে হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায় বুড়ি। চত্বরের বুড়ো মা চিৎকার করে ঘুম ভাঙে। কিন্তু এবারে স্বপ্নের কথা সে আর কারো কাছেই প্রকাশ করলো না। এটা ছিল আরো একটা মস্ত বড় ভুল। অন্য আরেক রাতের ঘটনা। ঠিক তেঁতুল গাছটা যেখানটায় ছিল সেখানে সত্তরের ছোট ভাই নান্নু ঘর তুলেছিল। রাতে সত্তরের শাশুড়ি, নান্নু, তার ছোট ছেলে আর তার স্ত্রী ঘুমিয়েছিল। নান্নুর স্ত্রী এক পাশে, মাঝখানে ছেলে, অন্য পাশে নান্নুর শাশুড়ি ঘুমিয়ে আছে। গভীর রাতে সবাই ঘুমে একেবারে নিমগ্ন। তখন চারদিকে কোনো সারা শব্দ নেই। হঠাৎ নান্নুর ঘর একটা মহা ঝাঁকুনি দিল, তাতে সবার ঘুম ভেঙে যায়। প্রথমে ভেবেছিল ভূমিকম্প নাকি, কিন্তু না। ঘুম ভেঙে জেগে উঠেই সবাই তাকিয়ে দেখে নান্নুর ছেলে নেই। নান্নুর স্ত্রী, শাশুড়ি, সবার মাঝখান থেকে ছেলেটি প্রায় অদৃশ্য হয়ে গেছে। তার লাশও পাওয়া যায় চৌরাস্তার মাঝখানে, গলা টিপে মেরে ফেলা হয়েছে। এরপর থেকে ওই বাড়ি সবার মধ্যে খুব ভয় ঢুকে গেল। কোন এক অবস্থা থেকে অনেক চেষ্টা তদবির করে একজন ফকিরকে আনা হলো। ফকির ধ্যানে বসে বললেন, এবারে সবাইকে ধ্বংস করে দিবে। মহা এক ডাইনি বুড়ি পড়েছে এই বাড়ির পেছনে। এর থেকে পরিত্রাণের উপায় সে জবাব দিল, বাড়িতে একটা গরু দিতে হবে। ও বাড়ির লোকজন তাই স্বীকার করলো। তারা ফকির বাড়িতে একটা গরুও দিল। ফকির তন্ত্র মন্ত্র দিয়ে ওই বাড়ির সীমানা বেঁধে দেয়া হলো। তারপর ও বাড়িটি বিপদমুক্ত হয়েছিল কিনা তার জানা যায়নি। এবারে সীমানা বেঁধে দেয়া হয়েছিল, কিন্তু কোনো না কোনো কাজে সীমানার বাইরে তো যেতেই হয়।